আজকে ক্লাস 10 মাধ্যমিকের প্রথম ভূগোল চ্যাপ্টারের আজ অধ্যায় একটা বৈদ্যুতিক প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমি। তো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া, যে ক্লাস New Ferrari top down. She like the music up loud. Come on, champagne for the crowd. I'm the biggest right আগে now. বলা হয়েছে যে বহির্জাত প্রক্রিয়া, যে বহির্জাত প্রক্রিয়া কি আমরা প্রথম বলবো বহির্জাত প্রক্রিয়া। Balenciaga sneakers and another diamond chain. Hopping on the bar, cop another car. Saw your new man, the boy is not a তো star. বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়াকে বলা হয় ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিতরণ ও পরিবর্তনই হলো বহির্জাত প্রক্রিয়া। তো আমরা এটা কি পর্যায়ন প্রক্রিয়া, তাই এটাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে পারি। তাই এই দুই ভাগে বলা হয়, বহির্জাত প্রক্রিয়া বলা হবে বা পর্যায়ন প্রক্রিয়া বলেও কোনো কিছু ভুল হবে না। তো ভূমিরূপের সৃষ্টি বহির্জাত শক্তি সমূহে কয় প্রকার হয়? দু প্রকার হয়। একটা হচ্ছে স্থিতিশীল শক্তি আর একটা হচ্ছে গতিশীল শক্তি। তো স্থিতিশীল শক্তির মধ্যে আমরা প্রথম স্থিতিশীল শক্তিটা বুঝবো। স্থিতিশীল শক্তি, তো স্থিতিশীল শক্তির মধ্যে বলা হচ্ছে যে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা এবং মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ এবং ইত্যাদি হলো স্থিতিশীল শক্তি। এদেরকেই প্রভাব গৌণ থাকে। তো কি বললাম? বায়ুর উষ্ণতা, আর্দ্রতা এবং মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ, এগুলা দিয়ে স্থিতিশীল শক্তি বলা হয় এবং তাকে গৌণ প্রক্রিয়াও বলা হয়। তো গতিশীল শক্তির মধ্যে আমরা কি পেয়েছি? 2 নম্বর হচ্ছে গতিশীল শক্তি। তো গতিশীল শক্তিটা গতিশীল শক্তির মধ্যে আমরা পুঞ্জিত ক্ষয় এবং জলধারা এবং নদী প্রবাহে বায়ু, হিমাবয়, সমুদ্রতা, জোয়ার ভাটা, সুনামি ইত্যাদি গতিশীল শক্তিকে বলতে পারি। তো এইগুলা যখন আমাদের কোনো ধরো তোমাদের যে যদি পাহাড়ের কোনো জায়গায় ধরো একটা ক্ষয় থাকলো, সেখানে যদি পুঞ্জিত এবং জলধারা বা নদীর অববাহিকা এবং সুনামি জোয়ার ভাটা দ্বারা হয়, তো সেইখানটা আমরা গতিশীল শক্তি বলতে পারি। তো এই টপিকটা শেষ হলো। এবার টপিক হচ্ছে শক্তিগুলি কোন ক্রিয়াশীল। তো শক্তিগুলি কোন ক্রিয়াশীল হচ্ছে শক্তিগুলি কোন ক্রিয়াশীল। তো শক্তিগুলি তো শক্তিগুলো কোন ক্রিয়াশীল হচ্ছে যে গতিশীল শক্তিটা যেটাকে বলা হচ্ছে, আমরা গতিশক্তি যেটাকে বলতে পারি যে ভূ আন্দোলনে ভূমি উত্থানে বা নিমজ্জিত হলে তার উপরে অভিকর্ষণ বল কাজ করে। তো অভিকর্ষণ বল যখন কাজ করে তখন অভিকর্ষ বলে যে প্রভাব, এবং যে গতিশীল বহির্জাত শক্তিগুলি হয় সেগুলোকে এই গতিশক্তি বলে। তো গতিশক্তি এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কিভাবে কার্যকারী হয়। তো পর্যায় ও ক্রমে কি যে বহির্জাত প্রক্রিয়া যে কিভাবে কার্যকারী হয়। তো পর্যায়ন ও ক্রমায়ন প্রক্রিয়া দ্বারা আমাদের ছবিতে দেখা যাচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া এরকম 3টে পাহাড় আছে, ঠিক আছে। তো 3টে পাহাড় যদি আমরা এইখানটা দেখি, তো এইখানটা হবে তোমাদের অবরোহণ, ঠিক আছে। তো আমি দাঁড়াও তোমার একটু ছবিটা ভালো করে বোঝাই। এখানে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যে পর্যায়ন প্রক্রিয়াটা আছে তার আবার 2টো ভাগ আছে, একটা অবরোহণ আর একটা আরোহণ। তো অবরোহণ আমাদের কোনটাকে বলতে পারি যে অবরোহণ আমি ছবিকে বোঝাচ্ছি। এই ছবিটা দেখো, এইটা, ঠিক আছে। তো এরকম ছবিটা আস্তে আস্তে এই যে এইখানটা আস্তে আস্তে পল্লী সঞ্চয় হয়, তখন সেটাকে বলা হয় আরোহণ, ঠিক আছে। আরোহণ। আর তারপরে যখন আবার সঞ্চয় হয় সেটাকে এই জায়গাটাকে বলা হয় একই জিনিস, ঠিক আছে, আরোহণ। তো যখন এইখানটা আস্তে আস্তে ক্ষয় হয়, যখন এই জায়গাটা সেই জায়গাটা আস্তে আস্তে যখন ক্ষয় হবে, তখন এটাকে বলা হয় আরোহণ, ঠিক আছে। তো আরোহণ প্রক্রিয়া বলা হয়। তারপরে যখন আস্তে আস্তে এই যে পলি পড়তে এই যে ক্ষয় হতে পাহাড়গুলো যখন এইরকম পর্ণে পরিণত হয়, তখন সেটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া।
প্রজনন প্রক্রিয়া। তো প্রজনন প্রক্রিয়া এবং আরোহণ হচ্ছে যে প্রক্রিয়া কার্যকরের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচুতে ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়া হলো অবরোহণ, এবং এর প্রক্রিয়ার ওপর হচ্ছে নগ্নিভবন। তো আরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান থেকে ভরাট হতে হতে ভূমিতে পরিণত হয়, সেটাকেই বলা হয় আরোহণ। এর ওপর নাম হচ্ছে সঞ্চয়। আজকে আরোহণের কাছে শেষ। তো চ্যানেলটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন।